এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলার ১৮ দিনের শুনানি ছিল। মানে ১৮তম দিন, ১৭টা শুনানি হয়ে গেছে, ১৮তম দিনের শুনানি ছিল। সেই মামলার আজ কি কি হলো বিস্তারিত এই ভিডিওতে বলবো। খুব সেন্সিটিভ একটি মামলা, ৩২,০০০ মামলা। আপনারা দেখেছেন যে প্রায় ৪.৫টার উপরেও কিন্তু শুনানি হয়েছে। আজ একাধিক অ্যাডভোকেট বক্তব্য রেখেছেন। তার মধ্যে অন্যতম বক্তব্য রেখেছেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো আজকের মামলায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠেছে সেটি প্রথমে হলো এস বাসুরাই কোম্পানির যে এফিডেভিট ফাইল, সেটা নিয়ে তথ্য উঠেছে। সবই বলবো এক এক করে। তো আমি প্রথমে এটা দিয়ে শুরু করি, পরবর্তী ডেট বা কি হতে চলেছে, নেক্সট দিন কনক্লুড হবে কিনা সেগুলো বলবো। তো এস বাসুরাই কোম্পানির যে এফিডেভিট, সেটার উপরে ভিত্তি করে আজকের প্রথম আর্গুমেন্ট শুরু হয়। 3টে পর্যায়ে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর্গুমেন্ট করেন এস বাসুরাই কোম্পানির যে বিষয়টি রয়েছে সেটার উপরে ভিত্তি করে, আর যেটি সিবিআই চার্জশিট 3টে আর র্যাঙ্ক জাম্পিং, সেটার উপরে ভিত্তি করে তিনি আর্গুমেন্ট করেছেন। তো ওনার প্রথমেই কথা ইনস্টিটিউশনাল কারাপশন, প্রাতিষ্ঠানিক কারাপশনের কথা তিনি ওখানে বলেছেন, তুলে ধরেছেন। এমনকি তিনি যে কথাটি দিয়ে শুরু করেছেন সেটি হলো যে টেট প্লাস সিলেকশন প্রসেস দুটি এস বাসুরাই কোম্পানির হাতে দেওয়া হয়েছিল। তো এই এস বাসুরাই কোম্পানির হাতে দেওয়াটা কি কি অপরাধ রয়েছে সেটাই আজকে আপনাদেরকে একটু বলবো। তো জাস্ট তখন জিজ্ঞেস করেন যে এস বাসুরাই কোম্পানি যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনাকে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট দুটোই কন্ডাক্ট করার কি দায়িত্ব দেওয়া হয়েছিল? তখন অ্যাডভোকেট বলেন এস বাসুরাই কোম্পানির একজন অন্যতম কর্ণধার, সহযোগী কর্ণধার বা গৌতম মুখার্জিকে কোর্টে ডেকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন রকম, তিনি বিভিন্ন রকম উত্তর দিয়েছিলেন। এইগুলো সেখানে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউর দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। তাদের অন্য অন্য যে সমস্ত দায়িত্বগুলো দেওয়া হয়েছিল, টেটের ওএমআর স্ক্যান থেকে শুরু করে তাদের প্যানেল তৈরি করা থেকে শুরু করে সেই সমস্ত কথাগুলো বলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি যে কথাটি এখানে তুলে ধরেন যে প্যানেল তৈরি করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে ট্রেন এবং নন ট্রেন দুটি প্যানেল তৈরি করতে। পরবর্তীতে বলা হয়েছিল একটি অ্যাডিশনাল প্যানেল তৈরি করতে। এই অ্যাডিশনাল প্যানেল থেকেই কিন্তু খেলা শুরু হয়। তার আগে ট্রেন নন ট্রেন প্যানেল যে তৈরি হয়েছিল সেটা নিয়ে কোনো গল্প নেই সিবিআই চার্জশিটে, সেটা কিন্তু কেউ বলেনি, এটা কিন্তু ভাইটাল। কিন্তু সিবিআই চার্জশিটে যে অ্যাডিশনাল প্যানেল যেখান থেকে উনি বলছেন ফ্রড আর দুর্নীতি ওখান থেকে শুরু হয়, সেটাই এখানে বিষয়। এখানে ওনার এই এস বাসুরাই কোম্পানি তুলে ধরার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো যে ইম্পার্শিয়ালি ভাবে টেন্ডার না ডেকে, যে অনলাইনে দেখুন পর্ষদ দেখবেন এখন কোনো কিছু টেন্ডার ডাকতে হলে যখন ইন্টারভিউ নেওয়ার জন্য বা এই ধরনের পরীক্ষার জন্য টেন্ডার ডাকার জন্য কিন্তু নোটিফিকেশন দেয় ওয়েবসাইটে, কিন্তু সেখানে পর্ষদ ওয়েবসাইটে নোটিফিকেশন না দিয়ে টেন্ডার না ডেকে কোনো একটা তাদের সহযোগী বা কোনো একটা কোম্পানিকে দেখে তাদের হাতে সমস্ত দায়িত্ব তুলে দেয়। সম্পূর্ণ কি জন্য? দুর্নীতি করার জন্য। এই কথাটা উনি বারবার তুলে ধরেন। এবং তাছাড়া এস বাসুরাই কোম্পানি ভেরিফিকেশন করার জন্য একটি লিস্ট তুলে দেওয়া হয়, সেই লিস্টটা পরে আবার প্যানেল ট্যানেল তৈরি করে ভেরিফিকেশন করে আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে পাঠানো হয়। এই সমস্ত কথা তিনি প্রথমত তুলে ধরেন। কিন্তু সেই অ্যাডিশনাল প্যানেল থেকে যে 752 জন অ্যাডিশনাল প্যানেল 1 মার্কস দিয়ে চাকরি পাওয়া, সেখান থেকে কিন্তু দুর্নীতি শুরু হয়। তো সেটা সিবিআই চার্জশিট যখন জমা পড়েছিল সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এরপরে তিনি সিলেকশন রুলস ভায়োলেশন 7, 8 এবং 5 যে সিলেকশন রুলস রয়েছে কমিটি ফরমেশন, সেইগুলো ভায়োলেশন নিয়ে কথা তুলে ধরেন এবং রুল 7 অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা নিয়ে কথা বলেন। এরপরে তিনি যেটা চলে আসেন চার্জশিট, সিবিআই চার্জশিটের বিষয়টি। সিবিআই চার্জশিটের যে 3টি চার্জশিট রিপোর্ট ছিল, 3টি স্টেজে জমা পড়েছিল, সেটা নিয়ে কিন্তু তিনি তুলে ধরেন রেজাল্ট অফ ইনভেস্টিগেশন। সিবিআই যে ইনভেস্টিগেশনের রেজাল্ট এসেছিল সেটি চার্জশিটে পরিলক্ষিত হয়েছিল, সেই চার্জশিটে কি কি উঠেছিল সেটাই তিনি বলেন। এখানে যে 752 জনকে উইথহেল্ড ক্যান্ডিডেট হিসেবে রাখা হয়েছিল, তার মধ্যে কিছু জন ক্যান্ডিডেটকে 1 নম্বর দিয়ে তাদেরকে পাশ করানো হয়। ইনি আরো একটা দাবি তোলেন এই চার্জশিটের উপরে ভিত্তি করে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য 9 জন ক্যান্ডিডেটকে 1 নম্বর করতে দেওয়ার পরেও তারা টেট পাস করতে পারেনি, তাদেরকে চাকরি দেওয়া হয়। তার ফলে পার্থ চ্যাটার্জি, দেন এডুকেশন মিনিস্টার এবং দেন ডাব্লিউপিবি সেক্রেটারি
প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য সবাই এর জন্য দায়ী ছিল এবং তারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের জন্য দায়ী ছিল এবং তারা অ্যারেস্টেড হয়, এরকম ধরনের কথাবার্তা কিন্তু উনি তুলে ধরেন। এবং 752 জন উইথেল ক্যান্ডিডেট, এখানে সিবিআই রিপোর্ট দেয় তার মধ্যে 310 জন চাকরি পায়। সিবিআই স্পষ্ট বলে দিয়েছিল এটি ক্রিমিনাল কনস্পিরেসি। যাই হোক, পলিটিক্যাল পার্টির রেফারেন্সেও চাকরি দেওয়া হয়েছে সেটা কিন্তু তুলে ধরেন। কিন্তু আপনাদের বারবার একটা জিনিস মনে করে রাখি যে এস বাসুরাই কোম্পানিকে যে লিস্টগুলো তৈরি করতে দেওয়া হয়েছিল, যে ট্রেন আর নন ট্রেন লিস্ট, আর এদিকে অ্যাডিশনাল প্যানেল, আর ওই অ্যাডিশনাল প্যানেল যে 752 জন নিয়ে যে অভিযোগ, সেই 752 জন নিয়েই কিন্তু সমস্যার উদ্ভব হয়। তার আগে কিন্তু এই 32,000 আর 42,000 কোথাও কোনো সমস্যা ছিল না। কিছু ট্রেন ক্যান্ডিডেটের কথা তিনি তুলে ধরেন, কিন্তু ট্রেন ক্যান্ডিডেটরাও কিন্তু সেই অ্যাডিশনাল প্যানেল থেকে পরবর্তীতে চাকরি পেয়েছে, এর আগে তাতে কোনো কিন্তু সমস্যা ছিল না। উনি হচ্ছে সাব এজেন্ট হিসেবে সজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, যারা এই রিক্রুটমেন্টের দুর্নীতির সঙ্গে যুক্ত, বা গ্রুপ সিডি এসএসসির কথা তিনি তুলে ধরেন। উনি বলেন গ্রুপ সিডি ইতিমধ্যে সেট অ্যাসাইড হয়ে গেছে, এসএসসি ওটা নিয়ে আমি কোনো কথা বলবো না। এদিকে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা দাবি করেছিলেন এই এজেন্টের কাছে, সেখানে টাকা না দিতে পারার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিতে বলে, এই সমস্ত কথাবার্তা কিন্তু তুলে ধরেন। এবং এছাড়াও যে সমস্ত কিছু এসএসসিতে বাতিল হয়ে গেছে, প্রাইমারিদের বিষয়টা প্রায় একই রকম, এরাই সমস্ত বিভিন্ন ডিফারেন্ট এক্সামে আপার প্রাইমারি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি ক্ষেত্রে টাকা তুলেছে। এই সমস্ত দাবি কিন্তু সিবিআই চার্জশিটের উপরে তুলে ধরে, কিন্তু সিবিআই চার্জশিট শুধুমাত্র 752 জনকে প্রমাণ দিতে পেরেছে। তার আগে 32,000 42,000 একটা ফোঁটা চিহ্ন কিন্তু এই সিবিআই রিপোর্টে তোলা নেই বা চার্জশিটে তোলা নেই। সে তার প্রুফ কিন্তু অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি দিতে পারেননি। এবার আছে র্যাঙ্ক জাম্পিং। র্যাঙ্ক জাম্পিং নিয়ে যেই প্রশ্ন করতে যাই, তখন বিচারপতি বলেন যে স্পাইরাল ব্যান্ডিং এর মধ্যে কি এটা রয়েছে, আপনি এটা নিয়ে বলুন। এই ক্যান কি অ্যাকসেপ্ট হয়েছে, আপনি সেটা নিয়ে বলুন। সুতরাং ক্যান 2-3 নিয়ে তিনি বলেন ক্যান অ্যাকসেপ্ট নেওয়া নিয়ে সমস্যা হয়, র্যাঙ্ক জাম্পিং নিয়ে অ্যাভয়েড করে যায়। র্যাঙ্ক জাম্পিং নিয়ে বিশেষ কিছু আলোচনা কিন্তু হয়নি, ক্যান নিয়ে বিচারপতি অপোজ করেন। এরপরে তিনি সুপ্রিম কোর্টের কিছু অর্ডারকে রেফারেন্স করেন, তিনি সেগুলো জাস্ট রেফার করে দেন, ডিটেলস বিস্তারিত আর পড়েন না। এসএসসি রিক্রুটমেন্ট জাজমেন্টের কথা তুলে ধরেন, সেটাও সাবমিশন করেন। ক্যান অ্যাকসেপ্ট নিয়ে বেশ গোলযোগ তৈরি হয়, বারবার ক্যান অ্যাকসেপ্ট নিয়ে 2, 3, 4, 5, 6 ইত্যাদি ইত্যাদি ক্যান অ্যাকসেপ্ট নিয়ে বিভিন্ন রকম। এবার রিপ্লাইয়ের জন্য জাজ অতিষ্ঠ হয়ে যান, যে রিপ্লাইয়ের জন্য কিশোর দত্তকে, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ডাকতে রাজ্যের জজ রাতুল বিশ্বাস পর্ষদের অ্যাডভোকেটকে নক করে বলেন যে ওনাকে ডাকতে। তো এই হচ্ছে আজকের অ্যাডভোকেট বিকাশ রঞ্জনের পার্ট এই পর্যন্ত ছিল। এরপরে যে আরেকটি অ্যাডভোকেট আসেন, তিনি যে কথাটি বলে ক্যান 4 নিয়ে, সেখানেও ক্যান অ্যাকসেপ্ট নিয়ে খুব সমস্যা হয়। এখানে বলছে যে লেজার ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, হায়ার ক্যান্ডিডেটরা চাকরি পায়নি, সেখানে ক্যান অ্যাকসেপ্ট নিয়ে খুব ঝামেলা হয়। তখন ওই অ্যাডভোকেট বলেন আমাকে 5 মিনিট সময় দেন, আমি সবকিছুই বলে দেবো। সুবীর সান্যাল বিরোধিতা করেন। জজ জজ বলেন যে আর্গু বেড়ে যাচ্ছে, এ আর কি। তখন সুবীর সান্যাল বিরোধিতা করলে জাস্ট বলেন যে ওনাকে শেষ করতে দিন। তো এই হচ্ছে বিষয়, কে কত কম নম্বরে চাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি অ্যাডভোকেট বলতে শুরু করেছেন। এবং তিনি বলছেন পুরুলিয়ার ক্ষেত্রে 426 জন ক্যান্ডিডেট, প্রতীক দাস একটি উদাহরণ দেন, প্রতীক দাসে কম মার্কসে চাকরি পেয়েছে, এরকম একাধিক ক্যান্ডিডেট রয়েছে। এরকম 426 জন ক্যান্ডিডেটকে পুরুলিয়ার ক্ষেত্রে লেজার মার্কসে চাকরি করছে। নর্থ 24 পরগনার ক্ষেত্রে রিঙ্কি পাল বলে একজন ক্যান্ডিডেটের উদাহরণ দেন, এখানে 1000-এর বেশি ক্যান্ডিডেট লেজার মার্কস নিয়ে চাকরি করছে। এরকম একাধিক ক্যান্ডিডেট নয়। সুবীর সান্যাল বারবার বিরোধিতা করার চেষ্টা করেন, বিচারপতি এতে বিরক্ত হয়। বিচারপতি বলেন যে আপনারা যে ব্রেকিং মার্কস দিয়েছেন, ব্রেকিং স্কোর দিয়েছিলেন, সেটার উপরে ভিত্তি করেই তো উনি বলছে তাতে আপনাদের সমস্যা হওয়ার কি আছে। মানে সুবীর সান্যাল যে বারবার বিরোধিতা করছেন, জজ এতে বিরক্ত হচ্ছিলেন। আজমাইল হকের কথা অর্ডার হলেন, যেটি জাস্টিস হরিশ ট্যান্ডনের বেঞ্চে যে অর্ডারটি হয়েছিল। তো এই হচ্ছে বিষয়। তারপর যে অ্যাডভোকেট যে লেজার মার্কস, হায়ার মার্কস নিয়ে কথা বলছিলেন, জাস্ট প্রশ্ন করেন ধরুন আপনি চাইছেন যে আমার সুবিধা হবে, ধরুন 32,000 আমি সেট অ্যাসাইড করে দিলাম, ডিভিশন বেঞ্চ 32,000 সেট অ্যাসাইড করে দিল, তাহলে আপনার সুবিধা কি? আপনি তখন সিঙ্গেল বেঞ্চে গিয়ে বলবেন যে আমার চাকরিটা দেওয়া হোক। উনি বললেন, যে অ্যাডভোকেট ছিলেন ইনি কথা বলছিলেন, তিনি বলছিলেন যে আমার অলরেডি রিট পিটিশন একটি সিঙ্গেল বেঞ্চে পেন্ডিং রয়েছে, তাহলে আপনি সিঙ্গেল বেঞ্চ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেন। তো এই জায়গায় দাঁড়াই। এরপরে আরো অনেক কিছুই কথা হয়।
তখন জজ একটা বারবার কথা বলেন যে প্রসেস ইজ ইললিগাল, প্রসেসটাই ইললিগাল, তাহলে আপনি চাকরির দাবি করছেন কি করে? এই যে চাকরির দাবি কেন করছেন আর তাদের সুবিধা কি, তাদের ইন্ডিপেন্ডেন্ট একটা রিট কিন্তু সিঙ্গেল বেঞ্চে রয়েছে, সেই ব্যাপারটি অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার যখন মেনশন করিয়ে বলছিলেন, তখন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের দাবি আর এনার দাবি পুরোটাই একই, সেটা আমি বলবো। তারপরে আপনারা দেখছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ী, উনি এসে কিছু কথা বলেছিলেন, বিএড আনট্রেন ক্যান্ডিডেট এখন নাও ট্রেন, এই সমস্ত বিষয় নিয়ে বলেন। এবার অ্যাডভোকেট আলী হাসান আলমগীর 14, 16, 18 কয়েকটি ক্যান অ্যাকসেপ্ট করান, এই ক্যানগুলো সব অ্যাকসেপ্ট হয়ে যায়, আপনারা দেখেছেন। আপনারা বলছিলেন যে ক্যান অ্যাকসেপ্ট হবে হবে না, কিন্তু অবশ্যই ক্যান অ্যাকসেপ্ট হয়ে গেল আজকে কিছু কিছু ক্যান। তো ইনি বলেন যে সেম কথা, যে স্যার একটু আগে বলছিলেন লেজার মার্কস চাকরি করছে, আমার হায়ার মার্কস চাকরি পাইনি, অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের ক্ষেত্রেও সেম কথা ছিলেন, কিন্তু উনি এটা পরিষ্কার করে দিলেন যদি এটা সেট অ্যাসাইড হয়ে যায় তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি সেই ফ্রেশ রিক্রুটমেন্টে আবেদন করে সুযোগ পাবো, কিন্তু এখান থেকে যদি কোনো অ্যাভেল পিটিশনাররা পাই, সেই অ্যাভেলটা যেন আমরা পাই। উনি কিন্তু একটা স্পষ্ট করে তুলে দিলেন, বিচারপতি মোটামুটি সম্মতি জানালেন। তো এই হচ্ছে ব্যাপার। ক্যান নিয়ে আজকে পর্ষদ বিরক্ত ছিলেন, সুবীর সান্যাল যা বিরক্ত, ক্যান ক্যান করে আমরা পাচ্ছি না, এরকম একটি কথা উঠেছিল। তো পরের দিন শুনানি 6 নভেম্বর, এই মামলার পরবর্তী শুনানি হয়তো ওই দিন কনক্লুড হতে পারে, কিন্তু যদি অ্যাডভোকেটরা একটু চাপ দেয় বা জোর করে আর একটা দিন কিন্তু বাড়তে পারে। তো আমরা যেটা শুনলাম আজ, যে সুবীর সান্যাল পর্ষদের পক্ষ থেকে একজন সিনিয়র অ্যাডভোকেট এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, যে এতদিন যা আলোচনা হয়েছে, বিশেষ করে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাগুলোর রিপ্লাই কিন্তু নিউজ দিন দিতে বললেন, আর ওই রিপ্লাইয়ে কি কি পয়েন্ট হবে সেগুলো কিছু আলোচনা করেন। MSRD যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর যে ছাড় ছিল, মানে ডিগ্রি করার ইত্যাদি ইত্যাদি, নন ট্রেন নিয়োগ, করাপশন, টেট 2014, এই যে বাসুরাই কোম্পানি কাছে যে টেট সিলেকশন প্রসেসের দায়িত্ব দেওয়া হয়েছিল, চার্জশিটের বিষয়গুলো নিয়ে রিপ্লাই দেওয়ার জন্য উনি দুজনকে বললেন। অ্যাডভোকেট জেনারেল নেক্সট ডে কিন্তু বলবেন, সুবীর সান্যালও বলবেন, এবং পিটিশন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও চেষ্টা করলেন তাদের পক্ষ থেকে যদি দু একটা রিপ্লাই দেওয়া যায়। এই হচ্ছে আজকের বিষয়। পরবর্তী শুনানি 6 নভেম্বর। কিন্তু আজকে কিছু কিছু জিনিস আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু ভিডিওটি এতটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদের জন্য শর্ট করে দিলাম। পরবর্তী আরেকটি ভিডিও 6 নভেম্বরের আগে নিয়ে আসবো, সেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো। আজকে এই পর্যন্ত।